শ্রোতা বন্ধুরা, আজকে শুনবেন আমি বীরাঙ্গনা বলছির দ্বিতীয় পর্ব। এর আগে আপনারা প্রথম পর্বটি শুনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। এই গল্প কি সত্যি ঘটনাটি লিখেছেন নীলিমা ইব্রাহিম। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। গত পর্বের পর আমি কিছু খাবার এবং ফল এনে রাখলাম। বাইরে খেতে হবে না, কারণ ওর কাছ থেকে আমার অনেক কিছু জানবার আছে। আজ 7 বছর ধরে অনেক সময় আমি ওর কথা ভেবেছি। কাল রাতে ক্রিশ্চিন চলে গেলে আমি তারাভরা আকাশের দিকে চেয়েছিলাম, সম্পূর্ণ একা। ভাবছিলাম নিজের দেশের কথা, অতীত সংগ্রামের দিনগুলোর কথা, সামনে পর্বত প্রমাণ আশা নিয়ে এগিয়ে যাওয়া। তারপর একদিন একটি মহান প্রাণের বিদায়ের মাধ্যমে সব আশা ছাই হয়ে গেল। কত সুখ, কত আপন জন হারিয়ে গেছে। মানুষের মুখোশ পরা কত অমানুষ আজ আমার চারদিকে ভিড় জমিয়েছে। এই 10টা বছর তো দেহে বেঁচে আছি, অন্তরে আমি মৃত। কিন্তু কোথায়, পথের কোন বাঁকে এই বিদেশিনীর সঙ্গে আমার দেখা হয়েছিল? ভ্যানকুভারের শার্লি আমাকে বলেছিল গত জন্মে আমরা বোন ছিলাম, তাই এত দূরের হয়েও এত কাছে এসেছি। ও খুব বেশি স্পিরিচুয়াল বিষয় নিয়ে কথা বলে, চর্চা করে। অত ধনী কিন্তু কি বিনয়ী, নিরাভরান, অহংকার শূন্য। বছরে একবার লন্ডনে এসে আমার মেয়ের কাছে আমার বড়দিনের উপহার রেখে যায়। মিসেস নিয়েলসনের সঙ্গেও কি ওই রকম কিছু? হঠাৎ আমার চোখের সামনে 1000 পাওয়ারের বাতি জ্বলে উঠল। ওই তো ধানমন্ডির নারী পুনর্বাসন কেন্দ্রে অপারেশন থিয়েটারের দরজার পাশে দাঁড়িয়ে মেয়েটি, রুক্ষ চুল, রক্তিমাভ ঠোঁট ফ্যাকাশে, পরনে একখানা লাল পাড় সাদা শাড়ি। ভারতের সাহায্য। একেবারে অভ্রান্ত না, এতে কোনো সংশয় নেই। ওই তারা। কতদিন ওর কাছে গেছি, কথা জমাতে চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ না ছাড়া আর কোনো কথা হয়নি। এই নিশ্চয়ই সেই তারা, কিন্তু জিজ্ঞেস করব কি করে? মনে হয় ও আমাকে বলবে। কারণ যখনই ওর কাছে আসে, আমার মেয়েদের মতো গা ভেসে দাঁড়ায়, আমি বুঝি ও আমার স্পর্শ চায়। সে কি মাতৃ স্পর্শ, না দেশের মানুষের মাটির স্পর্শ, জানি না। ঠিক 7টায় দরজার কলিং বেলে শব্দ হলো। আমি হাসি মুখে দরজা খুলে বলতে চেয়েছিলাম, হাই মিসেস নিয়েলসেন, কিন্তু বলা হলো না। হাতে একরাশ ফুল নিয়ে ও ঝাঁপিয়ে পড়ল আমার বুকেই। আমি আস্তে দরজাটা বন্ধ করে দিয়ে ওর মাথায় পিঠে হাত বুলোতে বুলোতে বললাম, কেঁদো না, অনেক কেঁদেছ, আর না। আজ তুমি জয়ী, যাও মুখ হাত ধুয়ে এসো। ও উঠে গেল। আমি টেবিলে কিছু পানীয়, কাজু বাদাম আর আলু ভাজা রাখলাম। মিসেস টি নিয়েলসেন গুছিয়ে বসে গলা ভিজিয়ে বলল, নীলাপা, আমি প্রথম দিন দেখেই আপনাকে চিনতে পেরেছিলাম, আর আপনিও আমাকে চিনেছিলেন, তাই না? তারা ব্যানার্জি, মনে আছে আপনার? অতটা স্পষ্ট করে মনে না থাকলেও তারা নামটা মনে পড়ল। একদিন কথাচ্ছলে বলেছিল ওর বড় বোনের রং শ্যামলা, তাই ওর দাদিও নাম রেখেছিলেন কালী। তারপর ওর জন্মের লগ্নে দাদি ওকে ডাকলেন তারা। একমাত্র বড় ভাইয়ের নাম স্বয়ম্ভু প্রসাদ।
দাদির দেবী ভক্তির নমুনা আর কি। আমি চুপ করে শুনে যাচ্ছি। আজ ওর বলার পালা। একসময় ওর মুখ খোলাতে আমি অনেক চেষ্টা করেও পারিনি। বলল, আপনি যখন আপনার সব বান্ধবীদের নাম ধরে ডাকতেন আর আমাকে বলতেন মিসেস নিয়েলসেন, আমি তখন লজ্জা পেতাম, কিন্তু প্রথমেই নামটা বলতে পারিনি। এখন আমার কোনো সংকোচ থাকার কথা নয়, তবে বোধহয় সংস্কারের দৈন্য। সব গেছে, জাতি, ধর্ম, দেশ, কিন্তু ধর্মীয় ও সামাজিক সংস্কারকে সহজে বর্জন করতে আজও আমি দ্বিধান্বিত। 1971 সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতেই। বাবা শহরের উপকণ্ঠে ডাক্তারি করতেন, একসময় সরকারি কর্মচারী ছিলেন। 52 ভাষা আন্দোলনের পর চাকরি ছেড়ে তার গ্রামের বাড়ির কাছাকাছি শহরের উপকণ্ঠে বেশ কিছুটা জমি নিয়ে নিজের পছন্দ মতো ছোট্ট একটি বাড়ি করেন। মার আকাঙ্ক্ষা পূর্ণ হলো বাগান করবার সুবিধে পেয়ে। দাদি ততদিনে চলে গেছেন। বড় বোন কালীর বিয়ে হয়ে গেল, ও কলকাতায় চলে গেল স্বামীর ঘর করতে। দাদার মেডিকেল কলেজে শেষ পরীক্ষা দেবার কথা, কিন্তু অসহযোগ আন্দোলনে এমনভাবে মেতে উঠল যে দেয়া হলো না। মা খুন হলেন, কিন্তু বাবা কেন জানি না খুশি হয়েছেন মনে হলো। বাবা চেম্বার থেকে বেশ রাত করে আসেন। মা খুবই উদ্বিগ্ন হন, অনুযোগ অভিযোগ করেন। বাবা হেসে উত্তরে বলেন, শোনোনি, শেখ মুজিব বলেছেন তোমাদের যার যা কিছু আছে। শুনেছি, কিন্তু তোমার কি আছে যে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে? বাবা বলতেন, ছেলে আছে, মেয়ে আছে, তুমি আছো। এখন ওই হাত দুখানা আছে, কিন্তু রাতে মনে হয় বাবা ঠিকমতো ঘুমাতেন না। সামান্য শব্দ হলেই জেগে উঠতেন, বারান্দায় পায়চারি করতেন। তিনি কি কোনো অশুভ সংকেত পেয়েছিলেন? জানি না, কারণ তিনি জানতে দেননি। মার্চ মাসের মাঝামাঝির পর থেকেই এখানে ওখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, কিন্তু জনতা এত একতাবদ্ধ যে কোনো অপশক্তি এদের রুখতে পারবে না বলে সবার দৃঢ় বিশ্বাস ছিল। সব বিশ্বাসকে ভেঙেই চুরে এলো 25 কাল রাত্রি। পরদিন ছিল কারফু। এর ভেতরে কিছু লোককে আমাদের বাড়ির চারদিকে ঘুরঘুর করতে দেখা গেল। মা ঠাকুরের নাম জপ করছেন, বাবা করছেন অশান্ত পদচারণা। 26 মার্চ সারাদিনই আমরা ইঁদুরের মতো গর্তে রইলাম। 27 মার্চ অন্ধকার থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে। গাড়ি, রিক্সা কিছুই চলছে না। হঠাৎ স্থানীয় চেয়ারম্যান জিপ এসে থামলো আমার সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। কোথায় যাবেন? নামিয়ে দিয়ে যাব। বাবা আপত্তি করায় 4-5 জনে আমাকে টেনে জিপে তুলে নিয়ে গেল। কোনো গোলাগুলির শব্দ শুনলাম না। বাবা মাকে ধরে নিয়ে গেল না মেরে ফেললো বলতে পারবো না। গাড়ি আমাকে নিয়ে ছুটে চলল কোথায় জানি না। কিছুক্ষণ হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা। সামনে বসা আর্মি অফিসার আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বললেন। বললাম, আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। দেখলাম ওখানে আরো 2-3টি মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কখনো বা চিৎকার করছে, অবশ্য চেঁচালেই ধমক খাচ্ছে। চা এলো, রুটি এলো, কলাও এলো। আপা, সে দৃশ্য আজও আমার কাছে পরিচ্ছন্ন স্পষ্ট। আমাদের মফস্বলের ইংরেজি শুনে অফিসারটি খুশি হলেন। আমি ইংরেজি জানি। সারাদিন সবাই ওখানেই রইলাম। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো। সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকাবাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন।
ছোট্টবেলা থেকে আপনি আমাকে চেনেন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি। আমাকে দয়া করুন। উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। বুঝলাম আমাকে বাঘের মুখে উৎসর্গ করা হলো। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর ১৬ই ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। অফিসারটি পরম সোহাগে আমাকে নিয়ে চেপে উঠল। কিছুদিন যাবার পর সে গল্প জোড়ালো, অর্থাৎ তার কৃতিত্বের কথা আমাকে শোনাতে লাগলো। আমার মাথায় কিছুটা ঢুকছিল না। হঠাৎ ওই চলন্ত জিপ থেকে আমি লাফ দিলাম। ড্রাইভিং সিটে ছিল অফিসার, আমি পাশে, পেছনে দুজন জোয়ান। আমার সম্ভবত হিতাহিত জ্ঞান রহিত হয়ে গিয়েছিল। যখন জ্ঞান হলো দেখি মাথায় ব্যান্ডেজ বাঁধা। আমি হাসপাতালের বিছানায়, ছোট্ট হাসপাতাল। যত্নই পেলাম, সব পুরুষ। একজন গ্রামের মেয়েকে ধরে এনেছে আমার নেহায়েত প্রয়োজনীয় সহতার জন্য। মেয়েটি গুনগুন করে কেঁদে চলেছে। সন্ধ্যায় অফিসারটি চলে গেল। যাবার সময় আমাকে হানি, ডার্লিং ইত্যাদি বলে খোদা হাফেজ করল। দিন তিনেক শুয়ে থাকবার পর উঠে বসলাম। সুস্থ হয়েছি এবার। আমাদের ভেতরে সংস্কার আছে। পাঠা বা মহিষের খোঁত থাকলে তাকে দেবতার সামনে বলি দেওয়া যায় না। আমি এখন বলির উপযোগী। প্রথমে আমার উপর পাশবিক নির্যাতন করে একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। অসুস্থ দেহ, দুর্বল, যুদ্ধ করতে পারলাম না। লালাস সিক্ত পশুর শিকার হলাম। ওই রাতে কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে ৬-৭ জনের মতো হবে। সকালে অফিসারটি এসে আমাকে ওই অবস্থায় দেখলো। তারপর চরম উত্তেজনা, কিছু মারধরও হলো। তারপর আমাকে তার জিপে তুলে নিল। আমি তৃতীয় গন্তব্যে পৌঁছলাম। অফিসারটির হাত ধরে মিনতি করে বললাম, আমাকে রক্ষা করবার কথা বলেছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সী আমার বড় ভাই আছে। হঠাৎ হিংস্র সাপদের মতো ওই ভালো মানুষ লোকটির চোখ দুটো জ্বলে উঠল। বাঁ হাতে আমার চোখের মুঠি ধরে বলল, বল তোর কোথায় ভাই, কোথায়? বললাম, আমি তো এখানে, ভাই কোথায় কি করে বলবো? অফিসারটি হঠাৎ আমার মুখে কতগুলো থুথু ছিটিয়ে দিয়ে কি সব গালাগালি দিল। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। মনে হয়েছিল কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না। এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো আর তার অক্ষমতা। আমি তো এখন জড় পদার্থ, অনুভূতি প্রায় শূন্য। কয়েকদিন পর্যন্ত আমার মস্তিষ্ক মনে হয় কাজ করেনি। যন্ত্রের মতো যা দিয়েছে খেয়েছি, যে যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে সব সয়েছি। সামর্থ্য হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। যদি কারো বোধগম্য হয়েছে তাহলে কিছু থুথু, কিছু লাথি উপহার পেয়েছি। আমাদের দেশ গ্রামে প্রচলিত আছে, বিড়াল আর কচ্ছপের প্রাণ আর মেয়ে মানুষের প্রাণ একই রকম। যতই অত্যাচার করো না কেন, ধিকি ধিকি জ্বলে, কিন্তু মরে না। আমার ও আমার মরণ সঙ্গিনীদের ওপর এরা যে অত্যাচার করেছে, পুরুষ মানুষ হলে কবে নিঃশেষ হয়ে যেত। অবশ্য এর পেছনে আরও একটা কারণ আছে। আমরা এদের জীবন যাপনের একটা অত্যাবশ্যক পদার্থ ছিলাম। তাই যত অত্যাচার করুক না কেন, আমাদের এই রক্ত মাংসের দেহগুলোতে জিয়ে রাখার প্রয়োজন ছিল। এবার আমি যেখানে আছি ওখানে প্রায় ৮-১০ জন মেয়ে ছিল। বয়স ১৩ থেকে ৩০ অথবা তারও বেশি হবে। তবে এরা সবাই প্রায় গ্রামের। একটা শহরের শিক্ষিতা মেয়ে দেখেছিলাম, সামান্য কথা বলবার সুযোগও পেয়েছিলাম। আমার চেয়ে বয়সে বড়, সুন্দরী। উনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী।
ওর দুই ভাই সামরিক বাহিনীতে আছে। তারা নিশ্চয়ই এতদিনে মুক্তিযুদ্ধে লড়াই করছে। আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখো, আমাদের জয় হয়ে হবেই। তার মুখেই শুনলাম ওটা জুলাই মাস। অবাক হলাম, এতদিন আমি এ নরকবাস করেছি। ভগবান, যুদ্ধ আর কতদিন চলবে? এদের দেখে তো এতটুকু নিরুৎসাহ বা দুর্বল মনে হয় না। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সেই দিন সন্ধ্যায় নিয়ে গেল সম্ভবত আরও কোনো বড় সাহেবকে ভেট দেবে। আমাদের শাড়ি পরতে বা দোপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না। কোনো ক্যাম্পাসে নাকি কোনো মেয়ে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ। যেমন ময়লা তেমনি ছেঁড়া খোড়া। মাঝে মাঝে শহরের দোকান থেকে ঢালাও এনে আমাদের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিত। যেমন দুর্গাপূজা বা ঈদের সময় ভিক্ষা দেয় অথবা জাকাত দেয় ভিখারিকে। চোখ জলে ভরে উঠত। বারবার বাবার কথা মনে হতো। মা, এবার কি শাড়ি নিবি? বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা, আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরের জন্যে জন্মায়নি? তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের ঘরণী, যাযাবর রমণী। হঠাৎ একদিন মনে হলো, এত অত্যাচার অনাচারে আমাকে এখন দেখতে কেমন হয়েছে। আয়না তো নেই, কাচের জানালা দরজাও নেই, পাছে আমরা আত্মহত্যা করি। ওরা জানে না এই লাঞ্ছিত দেহটাকে পরম মমতায় লালন করছি প্রতিহিংসা নেবার জন্যে। ওই যেই যাকে কাকাবাবু বলতাম, ওই চেয়ারম্যান, ওকে কি করব? আচ্ছা, শ্যামলদা এখন কোথায়? শ্যামলদা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দিয়েছিল, ঢাকায় ছিল ফলাফলের আশায়। ও আছে না মরে গেছে? পুরুষ তো, নিশ্চয়ই মরে গেছে। ওকে ঘিরে কত স্বপ্ন রচনা করতাম। সুন্দর সুঠাম দেহের অধিকারী, লাজুক প্রকৃতির ছিল শ্যামলদা। সবার সামনেই আমার সঙ্গে অল্প কথা বলতো। ওর বোন কাজলি আমার সঙ্গে পড়তো। বলতো, জানিস, দাদা তোকে ভালোবাসে। শুনে আমার কান লাল হয়ে উঠত, কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। সত্যিই মানুষ ভাবে কি আর হয় কি? কোথায় আছে এখন শ্যামলদা? জীবিত না মৃত? হয়তোবা মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতে চলে গেছে। ভারতে ওর বড় বোন, ভগ্নিপতি, কাকা কাকিমা সব আছেন। ভালোই থাকবে ও। নিজের মনেই হাসে তারা। ওই শ্যামলের কথা ভাববার কি কোনো যৌক্তিকতা আছে? ওর তন্দ্রাচ্ছন্ন ধ্যান ভাঙে মতি মিয়ার চিৎকারে। মতি মিয়া এখন রেশন সরবরাহ করে। মাঝে মাঝে তির্যক ভাষায় কিছু খবরাখবর দেয়। মাস, তারিখ, হিসাবের ছলে উচ্চারণ করে। সেটা সেপ্টেম্বর মাস। মতি মিয়া হিসাব করছিল, এবছর যেতে আর 3 মাস। সাহেবরা তার থেকে বেশি দিন থাকবে না। হ্যাঁ, যুদ্ধ জয় করে দেশেই বিবি বাচ্চার কাছে ফিরে যাবে। তারা বুঝলো মুক্তি আসন্ন, কারণ আজকাল ক্যাম্পে বসেই গোলাগুলির শব্দ শোনে। এখানকার অফিসার জোয়ান সবাই কেমন যেন উদ্বিগ্ন, সন্ত্রস্ত। মাঝে মাঝে বাংলা খবর কানে আসে। না, ঢাকা রাজশাহী নয়, উচ্চারণে বোঝা যায় আকাশবাণী। কি একজন বেশ ভরাট কণ্ঠে সংবাদ পরিবেশন করে। শেষ হতেই রাজাকাররা গালাগালি দিতে থাকে মালাউন বলে। তারা ভগবানকে ডাকে, ওর প্রাণটুকু যেন থাকে। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, জয় বাংলা। পরদিন হঠাৎ ওদের ভেতরে একটি মেয়ে মারা গেল। অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ওরা বন্ধ দরজায় অনেক চেঁচাচেঁচি করল, কিন্তু কেউ এগিয়ে এলো না। ব্যাপারটা বোঝা গেল না। মেয়েটার নাম ছিল ময়না। বছর 15 বয়স হবে। কাটা পাঁঠার মতো হাত পা ছুঁড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। মুখখানা নীল হয়ে গেল। বয়স্কা সুফিয়ার মা একখানা ছোট কম্বল দিয়ে ঢেকে দিল, কারণ
ও ঘরে ওরা চাদর দেয় না। সন্ধ্যের পর ওরা লাশটা নিয়ে গেল। আমাদের ভেতর এক অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। এমনকি পশুগুলোরও নারীর প্রয়োজন ফুরিয়েছে মনে হচ্ছে। তাহলে এবার হয়তো আমাদের মেরে ফেলতে পারে। তারা বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা অনুভব করলো। এত যন্ত্রণায় এরা সবাই রয়েছে। আর পারি না। আল্লাহ, আমাদের তুলে নাও, ভগবান মুক্তি দাও। কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করেনি, শুধু বেঁচে থাকবার জন্য প্রার্থনা জানিয়েছে। গোলাগুলির শব্দ ক্রমশ কমে আসছিল। বেশ শীত পড়েছে। ছোট্ট কম্বলের টুকরোটো গায়ে দিয়ে জড়িয়ে পেঁচিয়ে থাকি। তারপর একদিন ভোর রাতের সব কেমন নিস্তব্ধ নিঃসঙ্গ মনে হলো। সোফিয়ার মা বলল, হালারা পালাইল নাকি? ওর কথায় যেন শরীরে অশিরের মতো বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে সোফিয়ার মায়ের সঙ্গে কখনো কথা বলিনি, আজ মায়ের মতো ওকে দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। ২৭ মার্চের পর আর কখনো কেঁদেছে কি মনে হয় না। হঠাৎ করে আমাদের দরজা খুলে গেল। আমরা ভয়ে ঘরে ঢুকে পড়লাম। লোক যে কজন এসেছে তাদের ভদ্র শ্রেণীর মনে হলো না। সোফিয়ার মা ওদের সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলল। ওরা বলল ওরা মুক্তি, কিন্তু ওদের চাহনি দেখে বিশ্বাস হলো না। ঠিক এমনি সময় একটি জিপের শব্দ পেলাম। কারা যেন খুব উচ্চ স্বরে জয় বাংলা বলে উঠল। আমরা স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠলাম, জয় বাংলা। জিপ থেকে নেমে এলো খাকি কাপড় অর্থাৎ ইউনিফর্ম পরা ৩ জন, আর লুঙ্গি গেঞ্জি প্যান্ট পরা স্টেন গান হাতে ৭-৮ জন। ওদের নেতা এগিয়ে এলো। আমি একেবারে অন্ধকার কোণে গিয়ে ঢুকলাম। সেই ২৭শে মার্চের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। ইউনিফর্ম পরা একজন বুঝলো আমি ভয় পেয়েছি। আমার কাছে এগিয়ে এসে বলল, কোমল কণ্ঠে বলল, আইয়ে। আমার কি হলো জানি না, প্রচণ্ড একটা তীব্র তীক্ষ্ণ চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। পরে শুনেছি ওরা মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যবাহিনী। কাছের গ্রাম থেকে কাপড় জামা এনে বাকিদের পরিয়ে নিয়ে গেল। আমি অচৈতন্য থাকায় সরাসরি নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে। জ্ঞান হলে দেখলাম একটা ছোট্ট হাসপাতাল। তবে ওখানকার লোকজনের কথাই বুঝলাম উত্তরবঙ্গেই আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা? মনে হলো শুনলাম ঈশ্বরদী। অকথ্য অত্যাচার আর যন্ত্রণাকে আঁকড়ে থাকার ফলে আমার বোধ হয় কিছুটা মাথায় গোলমাল হয়েছিল। এরপর বলছিলাম, বাবার কাছে যাব, বাবার কাছে যাব। কিন্তু যখন বাবার নাম জিজ্ঞাসা করলো তখন কিছুতেই বাবার নাম বলতে পারলাম না। শুধু ভেউ ভেউ করে কাঁদলাম। ফলেই আমার হাত হলো, আমাকে সরাসরি ঢাকায় নিয়ে এলো। সম্ভবত আমি হেলিকপ্টারে এসেছিলাম, কারণ প্লেনে খুব শব্দ হচ্ছিল। ওখানেই আমার জ্ঞান ফিরে এলো। বুঝলাম আমি মেডিকেল কলেজের মহিলা ওয়ার্ডে এসেছি। তাকিয়ে তাকিয়ে চারিদিকে দেখলাম। মনে হলো এত লোক আমি কখনো দেখিনি। তখন ঠিক কটা বলতে পারবো না, তবে দুপুরের খাবার দিয়ে যাচ্ছিল, আমাকেও দিল। একজন সিস্টার সাহায্য করলেন। মুখ ধুয়ে ভাতের থালা টেনে নিলাম। ঝরঝর করে আমার দুগাল বেয়ে নামা চোখের জলে ভাত ভিজে উঠল। সিস্টার পেটে হাত বুলিয়ে হাতে ধরে খেতে বললেন। সত্যি কি সর্বগ্রাসী ক্ষুধা আমাকে পেয়ে বসলো জানি না। ওই ভাত তরকারি অমৃত জ্ঞানে খেলাম। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে। ৩-৪ দিন ওখানে থাকবার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কোথায় কার কাছে যেতে চাই? ঠোঁট চেপে বললাম, কারো কাছে নয়। আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন। আপনার আত্মীয় স্বজন কেউ নেই? জিজ্ঞেস করলেন মমতাময়ী চিকিৎসক। না সূচক মাথা নাড়লাম। তিনি বুঝলেন। প্রায় মাসখানেক পর
আমি ধানমন্ডি পুনর্বাসন কেন্দ্রে এলাম, যেখানে বহুবার আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। মেডিকেল কলেজে থাকতে বেশ কৌতূহলী নারী পুরুষের ভিড় হতো আমার সামনেই। জিজ্ঞেস করে জানলাম ওরা বীরাঙ্গনা দেখতে আসে। সিস্টার সবিস্তারে ব্যাপারটা আমার কাছে ব্যাখ্যা করলেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যেসব রমণী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব নারীত্ব হারিয়েছে, তিনি তাদের বীরাঙ্গনা আখ্যায় ভূষিত করেছেন। অন্তরে শ্রদ্ধা জানালাম সেই মহানায়কের উদ্দেশ্যে। আমি বীরাঙ্গনা, এত বড় সম্মান আমি পেয়েছি, আমি ধন্য। কিন্তু চোখের জল কেন জানে না বাধা মানে না। বাবাকে দেখবার জন্যে, তাদের খবর নেবার জন্য স্থির হয়ে গেছি, কিন্তু বিশ্বাসযোগ্য এমন কাউকে দেখি না যাকে অনুরোধ করা যায়। শেষে পুনর্বাসন কেন্দ্রের কার্যনির্বাহী অফিসার মোসফেকা মাহমুদাকে বাবার ঠিকানা দিলাম। পথের দিকে তাকিয়ে থাকি, যেন খবর পেয়েই বাবা ছুটে আসবেন, কিন্তু না। দিন গড়িয়ে সপ্তাহ গেল, খবর পেলাম বাড়িঘর ভেঙে গেছে, সেসব মেরামত করা নিয়ে বাবা ব্যস্ত, আসবেন কয়েকদিনের মধ্যে। শুধু উচ্চারণ করলাম, বাবা তুমিও। এখন বাইরের লোক দেখলেই সরে যাই। শেষ পর্যন্ত সেই যে পুলিশ লেডি ডাক্তার ছিলেন, তাকে ধরলাম আমাকে কাজ শেখাবার জন্যে। তিনি সানন্দে রাজি হলেন। সব চিন্তা বিসর্জন দিয়ে কাজে লাগলাম। বছরে আমার গর্ভপাত করানো হলো। আমি কঠিন মুখে প্রস্তুতি নিলাম, কারণ এতদিনেই নিজের অবস্থান বুঝতে পেরেছি। আপা, আপনি তো দেখেছেন মেয়েরা কিছুতেই গর্ভপাতে রাজি হয়নি। সন্তান আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। নারীর প্রচণ্ড দুর্বলতা, কারণ জীবনে মা হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি নারীর সহজাত কামনা। কিন্তু এ সন্তান নিয়ে যাব কোথায়? আপনার মনে আছে মর্জিনার কথা? সেই যে 15 বছরের ফ্রক পরা মেয়েটি, যে কিছুতেই তার ছেলেকে বিদেশে পাঠাতে চায়নি। আমাকে দেখলেই চিৎকার করত, ওর ছেলে চুরি করবেন এই ভয়। শেষ পর্যন্ত ছেলেকে পাঠানো হলো, কিন্তু তারপর আপনি আর ওখানে বিশেষ আসতেন না কেন আপা? আপনার কি কষ্ট হয়েছিল? মাথাটা নামিয়ে বললাম, তারা, আমি এই জীবনে যত কঠিন কাজ করেছি, মর্জিনার ছেলেকে সুইডেনে পাঠানো বোধ হয় তার ভেতর সবচেয়ে কষ্টদায়ক। বঙ্গবন্ধুকে যখন বলেছিলাম, উনি বললেন, না পা, পিতৃ পরিচয় যাদের নেই সবাইকে পাঠিয়ে দেন। মানুষের সন্তান মানুষের মতো বড় হোক, তাছাড়া ওই দূষিত রক্ত আমি এদেশে রাখতে চাই না। ওদের খ্রিস্টান করে নেবে বলেই অনেক পরামর্শদাতা বঙ্গবন্ধুকে নিবৃত করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আমি পৃথিবীতে একাই লড়াই করবার জন্য প্রস্তুত হলাম। হঠাৎ বাবা এলেন। বাবা যেন 1 বছরে কেমন বুড়ো হয়ে গেলেন। 2 হাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক একদিন এমন করে আমরা 7-8 জন বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমেই। সেদিন আমাদের চোখের জলেই বঙ্গবন্ধুর বুকটা ভেজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা, জীবনের শ্রেষ্ঠ ধন স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিস, তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা। আমি আছি, তোদের চিন্তা কি? সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছেন, আমাদের চিন্তা কি? কিন্তু বাবার বুকে তো সেই অস্ত্রপাত করতে পারলাম না। আমার মাথায় রাখা বাবার হাতও তো তেমন কোনো আশ্বাস দিল না। মুখ তুলে বললাম, বাবা, এখন কি তোমার সঙ্গে আমি যাব? অফিসে বলতে হবে। বাবা একটু থেমে ইতস্ততা করে বলল, না মা, আজ তোমাকে আমি নিতে পারবো না। বাড়িঘর মেরামত হচ্ছে, তোমার মামাও এসেছে, কালই আসবে জামাইকে নিয়ে। ওরা চলে গেলে আমি তোমাকে নিয়ে যাব। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। ঠিক আছে বাবা, তুমি এসো না। বাবা না না বলে আমতা আমতা করতে লাগলো।
আমার হাতে একটা ফলের ঠোঙা দিলেন। ওটা স্পর্শ করতে মন চায়নি, কিন্তু ফেলে দিয়ে নিজেকে হাসির পাত্র করতে চাইলাম না। বাবা আবারও এসেছেন, কিন্তু আমাকে নেবার কথা বলেননি। দাদা এসেছে কলকাতা থেকে আনা সারা নিয়েই। এখন কি শ্যামলদাও এসে বীরাঙ্গনা দেখে গেছে? দাদা অবশ্য একটা কথা বলে গেলেন, যা বাবা মুখ ফুটে বলতে পারেনি। দাদা বলল, তারা, আমরা যে যখন পারবো তোর সঙ্গে দেখা করে যাব। তুই কিন্তু আবার হুট করে বাড়ি গিয়ে উঠিস না। আমার মুখের পেশিগুলো ক্রমশ শক্ত হয়ে আসছিল। দাদা সেদিকে এক নজর তাকিয়ে চট করে বললেন, তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবারও দরকার নেই, তুই তো ভালোই আছিস। আমিও চাকরি পেয়েছি, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়ি ঘর মেরামত হয়েছে, ওপরেই দুটো ঘরও তোলা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। তারপর যখন দাদার সঙ্গে দেখা হয়েছে, তখন আর আমি হতভাগিনী তারা নই, গর্বিতা মিসেস টি নিয়েলসেন। আজকের এতটুকুই। আগামী পর্ব শোনানোর প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন সবাই।